ওয়েলকাম ফ্রেন্ডস। আচ্ছা, একটা প্রশ্ন আমার, সন্তানকে কি পিতা খুন করে? খুন করার জন্য সন্তান জন্ম দেয় না কেউ। তবে হ্যাঁ, ব্যতিক্রম ঘটনা আছে, হয়তো ইতিহাসে থাকতে পারে। সেটা ব্যতিক্রম তো ব্যতিক্রমই না, বরঞ্চ সন্তান পিতাকে খুন করে, মাতাকে খুন করে, এমন ঘটনা ইতিহাসে বহু আছে। পারিবারিক জীবনে আছে, সামাজিক জীবনেও আছে। আমরা দেখি সম্পত্তির লোভে নানা রকম বিষয়ে করে। তো বলছিলাম বাংলাদেশের কথা, বন্যা পরিস্থিতি। আপনারা জানেন যে সম্প্রতি বন্যায় ত্রিপুরা রাজ্যের কি পরিমাণ ভয়াবহ ক্ষতি হয়েছে। আমি দু একটা পরিসংখ্যান দিলেই বুঝতে পারবেন। ত্রিপুরা রাজ্যে 40 লক্ষ লোক, 1,17,000 মানুষ আমরা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। ভাবা যায় 525টা ত্রাণ শিবির খোলা হয়েছে। ফসলের ক্ষতি যদি একটু বলি, শুধু বন্যায় মৎস্য দপ্তরের ক্ষতির পরিমাণ 1,442 কোটি টাকা। মৎস্য দপ্তরের খরচ কত, ক্ষতি কত? 1,442 কোটি টাকা। এইবার কৃষক 1,95,984 জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এটা সরকারি পরিসংখ্যান, বাইরে অনেক আছে আরো। মানে 2 লক্ষ কৃষক এফেক্টেড হয়েছেন। 2 লক্ষ কৃষকের পরিবারে যদি 5 জন করেও সদস্য হয়, তাহলে বুঝুন 10 লক্ষ লোক এফেক্টেড হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ত্রিপুরাতে এবার বন্যায়। আমার এই বয়সে আমি এমন বন্যা দেখিনি, এই বুড়ো বয়সে আমি এমন বন্যা দেখিনি ত্রিপুরা রাজ্যে। হ্যাঁ, বন্যা হয়েছে, ধরুন কোথাও একটা পশ্চিম জেলা বা দক্ষিণ জেলা বা ঊনকোটি বা এরকম একটা কোনো একটা জেলাতে বিশেষ হয়েছে। আর এমনিতে অন্যত্র একটু একটু মানে হয়তো এফেক্টেড হয়েছে, এটা ঘটনা। কিন্তু সামগ্রিকভাবে সমগ্র ত্রিপুরা রাজ্য এইভাবে জলের তলে চলে যাওয়া, ছোট্ট রাজ্যের 5 থেকে 6,000 কোটি টাকার সম্পদ নষ্ট, এখানকার আয় বা কত? তো প্রসঙ্গটা কেন এলো? প্রসঙ্গটা এলো যে বাংলাদেশের কিছু বন্ধুরা বলছেন যে ত্রিপুরার জল ছাড়ার জন্য, গোমতীর জল ছেড়ে দেওয়ার জন্য নাকি বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতবর্ষের তুলনায় যদি আমরা বলি, তাহলে বাংলাদেশের আয়তন খুবই নগণ্য। কিন্তু আমরা ত্রিপুরার প্রেক্ষিতে যদি বাংলাদেশের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে বাংলাদেশের আয়তনের তুলনায় ত্রিপুরা খুবই নগণ্য। এখন ত্রিপুরার গোমতীর জল ছাড়ার ফলে বাংলাদেশ ডুবে যাবে বা বাংলাদেশ ভেসে যাবে, এটা হয়। দ্বিতীয়ত হলো, বাংলাদেশ যেহেতু নিচে আছে, ত্রিপুরার জল তো নদীর পথে সেখানে গড়িয়ে যাবেই। সেটা তো সেখানে গড়িয়ে যাবে, এটা স্বাভাবিক প্রাকৃতিক নিয়ম। আর বন্যা বা বৃষ্টি, ঝড় বাদল আমরা যা বলি, সেগুলি তো প্রাকৃতিক নিয়মেই হয়ে থাকে সাধারণত। এটা কি কোনো মানুষের হাত আছে নাকি? ত্রিপুরার পাবলিকের হাত আছে? ত্রিপুরা সরকারের হাত আছে? না ভারত সরকারের হাত আছে? হাত তো থাকতে পারে না। প্রকৃতির বিরুদ্ধে না হলে কি, যখন বন্যা, ঝড় বাদল, তারপরে ভূমিকম্প, এই সমস্ত ক্ষয়ক্ষতি হয়, এটা যদি কোনো মানুষ করতেন, তাহলে কি সেই মানুষটাকে কি আস্ত রাখা হতো? পৃথিবীর যে দেশেই হোক, যেখানেই হোক না কোনো ব্যক্তি বিশেষ যদি তার জন্য দায়ী থাকতো? তো আমি বলছিলাম, তো বাংলাদেশকে তো এমন সব কথাবার্তা আমরা অনেকদিন ধরে শুনছি। তারা বিভিন্ন সময় বাংলাদেশের মধ্যে ভারত বিদ্বেষ, সব মানুষের ভারত বিদ্বেষ আমি একটা বলি না। তো সন্তানের কথা বা পিতার কথাটা এই কারণে বলছিলাম যে আমাদের স্বাধীনতার পূর্ব, আমরা যখন স্বাধীনতা সংগ্রাম করি, তখন কার জন্য করেছিলাম? তখন তো পশ্চিম পাকিস্তান বা পূর্ব পাকিস্তানও ছিল না। পরবর্তীকালে যে অংশটা পূর্ব পাকিস্তানের বাংলাদেশ হয়েছে, এটা তো ভারতবর্ষই ছিল। তো এই ঐক্যবদ্ধ ভারতবর্ষের জন্যই তো আমরা লড়াই করেছি। আমরা যদি আরেকটু পেছনের দিকে যদি চলে যাই, ইতিহাসের প্রেক্ষাপট যদি আমরা একটু বিশ্লেষণ করি, এই যে আফগানিস্তান বলুন, এটাও তো একসময় ভারতবর্ষের অন্তর্গত ছিল। সেই প্রাচীন যুগে, সুদূর প্রাচীন যুগের দিকে যদি আমরা যাই, এবং ভারতীয় সভ্যতার চিহ্ন আপনি দেখতে পারবেন। দক্ষিণ পূর্ব এশিয়ার যে আপনার এই যে কি ক্যাম্বোডিয়া, তারপরে আপনার এই যে কি মানে জাভা, বর্নিও, তারপরে আপনার এই যে ইন্দোনেশিয়া, তারপরে এই যে ভিয়েতনাম, তারপর এই সমস্ত যে সমস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার যে সমস্ত দেশগুলো আছে, লাওস, কম্বোডিয়া থেকে শুরু করে
ভারতীয় সভ্যতার চিহ্ন, প্রাচীন ভারতীয় সভ্যতার চিহ্ন আপনি সর্বত্র পাবেন। তো বাংলাদেশ তো সেদিনের, এবং যখন ধর্মীয় কারণে মানে সাম্প্রদায়িক কারণে ভারতের স্বাধীনতার পরে সময় ব্রিটিশদের চক্রান্তের ফলে সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে মানে ইসলামে যারা বিশ্বাস করেন, হ্যাঁ, তারা ভাবছিলেন তারা আলাদা হলে ধর্মীয়ভাবে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হলে তারা ভালোভাবে থাকবেন। তো সেই কারণে কিন্তু তারা দেশটাকে ভাগ করে নিয়ে গেলেন। ভারতীয় সভ্যতার কিন্তু এরকম কোনো ইতিহাস নেই যে তারা কখনো বিদেশ আক্রমণ করেছে। তো বাংলাদেশ সঙ্গদোষে যা হয়, আমরা যা বললাম, সাম্রাজ্যবাদী শক্তিদের খপ্পরে পড়ে তাদের দ্বারা মদতপুষ্ট হয়ে সেখানে প্রথমত সনাতন বিদ্বেষ থেকেই সেখানে উৎপত্তি বিষয়টা, ধর্মীয় বিদ্বেষ, হিন্দু বনাম মুসলমান, তারা এরকম যেভাবে শুরু করেছেন। তো এখন বাংলাদেশে যখন পাকিস্তান, পূর্ব পাকিস্তান যখন হলো, পূর্ব পাকিস্তানের যে অবস্থা করেছে এই পশ্চিম পাকিস্তানিরা, সেখান থেকে ভাষাকে কেন্দ্র করেই বা পশ্চিম পাকিস্তানি শোষণের বিরুদ্ধেই, মানে ব্রিটিশ সাম্রাজ্য আমাদের ভারতবর্ষকে যতটা শোষণ না করেছে, পশ্চিম পাকিস্তান, হ্যাঁ, পূর্ব পাকিস্তানকে অর্থাৎ বঙ্গভাষী বা বাংলাভাষী মানুষকে মানে বাংলাভাষী মানুষকে তার অধিক অনেক বাঙালি জাতিকে শোষণ করেছে এই পশ্চিম পাকিস্তানিরা। মহিলাদের ইজ্জত থেকে শুরু করে লুণ্ঠন করেনি এমন জিনিস নেই, অর্থনৈতিক শোষণ। তার হাত থেকে বাংলাদেশকে বাঁচাবার জন্য সেই দেশের মানুষের যে সংগ্রাম, সবাই ঐক্যবদ্ধভাবে যেভাবে সংগ্রাম করেছেন, সবাই না, একটা অংশ তখনও পাকিস্তানের সাপোর্টার ছিল যারা কট্টরবাদী পাকিস্তানপন্থী বা ইসলামী, উগ্র ইসলামী যারা ধর্মীয় মৌলবাদে যারা বিশ্বাস করেন। তো সেখান থেকে কিন্তু বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে এবং আমেরিকার সেই মদত যেখানে ছিল পাকিস্তানের পক্ষে, আপনারা জানেন যে ভারতবর্ষ যদি হেল্প না করতো, সাহায্য যদি না করতো, এই বাংলাদেশ কখনোই কোনোদিন বাংলাদেশ হতো না, অত্যাচারী থেকে যেত। তো যেটা আমি বলছিলাম, তো সে কারণে সেই বাংলাদেশকে ডুবিয়ে দেওয়ার জন্য ভারতবর্ষ থেকে জল ছেড়ে দেওয়া হবে। জলটা ছাড়বে কে? ছাড়ার কি দরকার? এমনিতেই তো এখানে বন্যায় দুনিয়া ভাসিয়ে নিয়েছে। আমি যেটা বলছিলাম, মানুষের এখানে এমনিতেই প্রাণ বাঁচানো দায়। কি ভয়ঙ্কর বন্যা ত্রিপুরা রাজ্যে, আমার জীবনে আমি অন্তত দেখিনি, আগেও বলেছি। তো সুতরাং সেই জায়গায় এখানকার থেকে গোমতী নদীর জল কদ্দূর বাংলাদেশের কোন কোন এলাকা দিয়ে যায় সমগ্র বাংলাদেশে বন্যা, আমাদের ত্রিপুরা রাজ্যে 24 জন লোক মারা গেছেন, কত মানুষ আহত হয়েছেন সেই বন্যার তোড়ে। বলুন তো দেখি, এই অল্প সংখ্যক রাজ্যের জনবসতির লোক ত্রিপুরা রাজ্যে, সেখানে যদি এরকম মারাই যায়, কত গবাদি পশু ধ্বংস হয়েছে, কত কিছু নষ্ট হয়েছে। আমি তো বললামই, প্রথমেই শুরু করেছি। তো বাংলাদেশি বন্ধুরা যারা এইভাবে বলছেন এবং ভারত বিদ্বেষ যারা ছড়াচ্ছেন, ত্রিপুরা থেকে যারা এই সমস্ত ত্রিপুরার বিরুদ্ধে, যারা ভারতবর্ষের বিরুদ্ধে যারা কথা বলছেন, একটু ভেবে চিনতে বললে তো আমার মনে হয় কি ভালো হয় না? তা আমি এখনো বলি, বাংলাদেশে আমি একদম একটা ভিডিও দেখলাম, একজন বলছেন বাংলাদেশে ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে। আচ্ছা বলুন তো দেখি, এই যুদ্ধটা যদি ঘোষণা করা হয়, বাংলাদেশ যদি ভারতবর্ষ দখল করতে আসে, এটা কি সম্ভব? এবং পাকিস্তান সহ যদি ভারতবর্ষকে যদি আক্রমণ করে, বাংলাদেশে পাকিস্তানে কয়েকটা পরমাণু বোমা আছে, খুব করে তরফায় সেই পরমাণু বোমা নেই। তো ভারতবর্ষের কাছে কি পরমাণু বোমা নেই? এটা কি একটা কথার কথা হলো যে ভারতবর্ষ বাংলাদেশ বা পাকিস্তান আক্রমণ করবে, বা পাকিস্তান বা আক্রমণ করে ভারতবর্ষ দখল করে নেবে? এটা কি সম্ভব? কয় ঘন্টা লাগবে? যুদ্ধে টিকতে পারবে? টিকতে পারবে না। তো তো ভারতবর্ষ, আমি বলি বাংলাদেশের বন্ধুদেরকে আমি এটাই বলবো যে বাংলাদেশের সুপার কাঠামো, পরিকাঠামো উন্নয়নের জন্য, সুপার স্ট্রাকচার উন্নয়নের জন্য যদি কিছু করতে থাকে, তাহলে ভারতবর্ষ যতটা আন্তরিকভাবে করবে বা করেছে এতদিন, বাংলাদেশ শুধু শুধু এইভাবে হয়নি। পাকিস্তানের থেকে বাংলাদেশের ইকোনমি অনেকটা শক্তিশালী হয়েছে। বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে, ওদের আভ্যন্তরীণ ব্যাপার, এই বিষয়ে আমার মন্তব্য করার কিছু নেই। শেখ হাসিনা স্বৈরাচারী কি কি ব্যাপার সেবার। এখন শেখ হাসিনাকে ভারতবর্ষ কেন জায়গা দিল, সেটা নিয়েও ওখানে মৌলবাদীরা নানা রকম প্রশ্ন তুলছেন। তো বাংলাদেশকে জিজ্ঞেস করবে ভারতবর্ষ একটা স্বাধীন সার্বভৌম দেশ, কাকে জায়গা দেবে কি কাকে দেবে না, এটা ভারতবর্ষের পররাষ্ট্রনীতি বা ভারতবর্ষের সাহায্য চাইলে। এটা তো বসুদৈব কুটুম্বকম, ভারতবর্ষ দিবে আর নিবে, মিলিবে না মিলাবে, যাবে না ফিরে। তো এই কথাটা তো আছে ভারতীয় সভ্যতার মর্মবাণী। এখন ওনারা সেই ভারতীয় যে ঐতিহ্য, প্রাচীন যে ঐতিহ্য, আমাদের দেশে যে মানে ভারতীয় উপমহাদেশের যেই সহনশীলতা, সেটা থেকে ওনারা সরে গেছেন। যেহেতু ওনারা এখন অন্য ধরনের ইসলামিক মৌলবাদ বা মৌলবাদে বিশ্বাসী হয়ে পড়ছেন। সবাই না, বাংলাদেশে বহু মানুষ আছে এখন
এটাকে সাপোর্ট করেন না। লক্ষ লক্ষ মানুষ আছেন, কোটি কোটি মানুষ আছেন বাংলাদেশে, পাকিস্তানেও সবাই করেন, আমি এটা বলবো না। কিন্তু যারা এখন ক্ষমতা দখল করেছেন বা সেখানে মৌলবাদীদের দাপটটা সেখানে বেড়েছে, এখন উৎপাতটা বেশি বেড়েছে। শেখ হাসিনা থাকতেও ছিল সাধারণ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মাঠে যেভাবে ভারত বিদ্বেষের বাণী ছড়ানো হতো সেগুলো আমরা তো দেখেছি, লক্ষ্য করেছি। এখন কি হচ্ছে, আমাদের এখান থেকেও কেউ কেউ ভিডিওতে নানা রকম মন্তব্য করছে। তো আমি ভারতবাসীকে বলবো, যেখানে যারা করেন না, এটা আমাদের সংস্কৃতি না। বাংলাদেশের একাংশের লোক শিখেছে এই সমস্ত কুরুচিকর মন্তব্য, কুরুচিকর কথাবার্তা, সেই জন্য আমাদেরকেও পাল্টা বলতে হবে, আমি অন্তত এটা বিশ্বাস করি না। তো আমি যেটা বলছিলাম যে এই বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের জন্য কি না করেছে ভারতবর্ষ। আমি ওই দিন দেখলাম একজন বলছেন একটা ভিডিওতে, এত নোংরাভাবে বলছেন যে ভারতবর্ষ নাকি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় কোটি কোটি ডলার রোজগার করেছে। বলুন তো, কি বাংলাদেশে তখন ছিলই বা কি? কিছু ছিল তখনকার পূর্ব পাকিস্তানের? আর অর্থনীতিতে না, মানুষ না খেয়ে মরতো, মানুষের কোনো খাবার দুবেলা দুমুঠো খাওয়ার ব্যবস্থা ছিল না, সেখানে অর্থনৈতিক ধ্বংস। ভারতবর্ষ যদি সাহায্য না করতো সমস্ত কিছু দিয়ে, এই দেশ তো স্বাধীন হওয়ার প্রশ্নই ছিল না। প্রশ্নই ছিল না যত কঠিন লড়াই ওরা করুক। কারণ ওদের ক্ষমতাটা ছিল রাজনৈতিক ক্ষমতা, সামরিক বাহিনী, মিলিটারি, এবং তাছাড়া মৌলবাদীরা তো পাকিস্তানপন্থী, তারাও সেখানে, যাদেরকে আপনারা রেজাকার বলেন, এরাও তো ওখানে ছিল। তো এদেরই যে অংশ, যেটা স্বাধীনতার পরে এত বছর পরে ওরা সেই সমস্ত কিছু ভুলে গেছে। ভুলে গিয়ে এখন মাদ্রাসা, মসজিদে বা স্কুলে এরকম সবসময় ছাত্রদেরকে, ছোট ছোট ছাত্রদেরকে ভারতের বিদ্বেষ শিকার, মানে সেগুলো শেখানোর ফলে ইয়াং জেনারেশনের একটা অংশ এই জিনিসটা বেশ ভালোভাবে রপ্ত করে ফেলেছে। কিন্তু বেশি দিন লাগবে না ওদের মোহ, আমি আশা করি অন্তত, বা আমরা আশা করি, এটা প্রত্যাশা করি, এটা ভেঙে যাবে অনতি বিলম্বে, বেশি দিন টিকবে না। কারণ তারা আসল সিচুয়েশনটা বুঝতে পারছে না। তারা ভাবছে বিদেশির কিছু রাষ্ট্র তাদেরকে খুব সাহায্য করবে, না, এটা প্রমাণিত। ওই সমস্ত যে সমস্ত রাষ্ট্রগুলির উপর তারা প্রত্যাশা করে, তারা বাংলাদেশকে স্বাধীন হওয়ার জন্য তারা তো সেদিন সাহায্য করেনি, বিরোধিতা ছাড়া। এবং তারা আমাদের পার্শ্ববর্তী শ্রীলঙ্কা বা বার্মা বা অন্যান্য রাষ্ট্রগুলির মতো, নেপালের মতো, তারা এখানকার বাংলাদেশের জন্য যদি 10 টাকা খরচা করে 20 টাকা তুলে নিয়ে যাবে। আর ভারতবর্ষ যদি বাংলাদেশের জন্য 10 টাকা, মানে বাণিজ্যিক সুবিধা যদি ভারতবর্ষ 10 টাকা হয়, 20 টাকা বাংলাদেশের পেছনে খরচ করে। এটা বুঝতে পারছেন না এখনো। শুধু শুধু এই সমস্ত ধরুন কথাবার্তা বলে দুদেশের সম্পর্ক নষ্ট করে, প্রকৃতির উপর কারো হাত নেই। আপনি আপনাকে বিশ্বাস করেন, আমি ঈশ্বরকে বিশ্বাস করবো, মুখের মুখ সরে যায়, বন্যার তোলে যখন সব ভেসে যায়, মন্দিরও ভাঙে, মসজিদও ভাঙে, তো কেউ কিন্তু রক্ষা করতে পারে না। পরে আবার যখন এই মন্দিরটা তৈরি করতে হবে তখন মানুষই করবে, আবার মসজিদটা যদি তৈরি করতে হয় তখন মানুষই করবে। তো আমরা যত বিশ্বাস করি, যত কিছুই করি, সেটা আমাদের অন্য ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই যে প্রাকৃতিক যে সমস্ত শক্তি, তার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা মানুষের নাই, মানুষের নাই। আমরা পারি না। বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, ঠিক আছে, মানে প্রকৃতির যে সমস্ত ওয়েদার, আবহাওয়াকে পরিবর্তন করে দিতে পারে, কিন্তু সেই পরিবর্তন প্রকৃতির যে নিয়মে যেটা হয় তার ব্যতিক্রম করতে গিয়ে আজকে এই সমস্ত বিপর্যয় ঘটে যাচ্ছে সারা বিশ্বে। পরিবেশের যে দূষণ, পরিবেশের যে বিশাল বড় পরিবর্তন, সেই পরিবর্তনের ফলে এই ঘটনাগুলি ঘটছে। সুতরাং আমি বলবো, এখনো ব্যক্তিগতভাবে বাংলাদেশের প্রতি, মানুষের প্রতি, সকলের প্রতি আমাদের একটা, ভারতীয়দের একটা আলাদা টান আছে। বিশেষ করে বাঙালিদের তো রক্ত, আমরা অনেকেই ওখান থেকে ছিন্নমূল হয়ে এসেছি, ছিন্নমূল হয়ে এসেছি আমরা। কি কারণে হয়েছি আপনারা জানেন, সাম্প্রদায়িক কারণে। না হয় আমাদের মাতৃভূমি এভাবে ঘটি বা সেখানে ছেড়ে দিয়ে আমাদের আসার কোনো প্রশ্ন ছিল না, আসতে বাধ্য হয়েছি জীবন বাঁচানোর জন্য, ইজ্জত বাঁচানোর জন্য। এখনো যারা আছেন অনেকেই এত বেশি ভালো নেই, এত বেশি ভালো নেই, যাই উপরে বলুন না কেন, এত বেশি ভালো নেই। বাংলা, পাকিস্তানে তো সংখ্যালঘু সম্প্রদায় এখন নাই বললেই চলে, সব তো শেষ, আফগানিস্তানেও শেষ হয়েছে। তো সেই প্রেক্ষিত চিন্তা করলে পরে আমি বলবো, এই সমস্ত প্রাকৃতিক বিষয় সম্পর্কে এতটা বেশি উগ্র কথাবার্তা বলবেন না, বলে সম্পর্কটাকে বেশি নষ্ট করবেন না। ক্ষতি আপনাদেরও হবে, আমাদেরও হবে, কারোই বেশি যে উপকার হবে তা না। তো যেহেতু ভারতবর্ষের আকার, এখানে অর্থনীতি অনেক বেশি শক্তিশালী, সুতরাং ক্ষতি আমাদের কম হবে, আপনাদের ক্ষতিটা বেশি হবে, সৌহার্দ্যটা যদি নষ্ট না হয়। আপনারা চীনেও যেতে পারবেন না, আমেরিকাতেও যেতে পারবেন না এইভাবে ভারতবর্ষে চিকিৎসার জন্য বা অন্যান্য সুবিধার জন্য যেভাবে আপনারা আসেন। আমাদের আতিথেয়তা যদি কোনো সমস্যা হয়, আমি তো আজ পর্যন্ত কোনো ভিডিওতে, কোনো কোথাও আমি শুনিনি ভারতবর্ষে যারা চিকিৎসার জন্য আসে তাদেরকে খারাপ চোখে দেখা হয়। এখানকার ডাক্তাররা ঠিক মতো চিকিৎসা করে না, বরঞ্চ উল্টোটা হয়।
বাংলাদেশের কোনো রোগী যদি বাংলাদেশের কোনো ডাক্তারের কাছে যান আর যদি দেখান যে ভারতীয় চিকিৎসক থেকে চিকিৎসা করে এসেছেন, আমি দেখেছি ওনাদের ভিডিওর কথা বলছি, আমার তো অভিজ্ঞতা নেই, আমি বাংলাদেশে যাইনি কখনো, ওনারা তুচ্ছতাচ্ছিল্য করেন। যান ভারতে, এখন আমাদের কাছে এসছেন কেন? ভারতীয় ডাক্তাররা বরঞ্চ উল্টো বলে যে আপনারা কেন এসছেন, আপনাদের এখানেও তো ভালো ডাক্তার আছে, চিকিৎসা করাতে পারবেন। মানসিকতার পরিবর্তনটা দেখুন, অবস্থা, মানসিকতার পরিবর্তন দেখুন, কোথায় কার মানসিকতা। তো এত যদি বিরুদ্ধে বলা হয়, এত তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, নোংরা নোংরা বিশ্রী বিশ্রী শব্দ যদি উচ্চারণ করা হয় একটা দেশের বিরুদ্ধে, একটা দেশের মানুষের বিরুদ্ধে, তো স্বাভাবিক আমাদের এখানেও তো এমন কিছু ছেলে মেয়ে আছে যাদের এই সমস্ত কথাগুলি হয়তো সহ্য হয় না, তারাও কিছু উল্টাপাল্টা ভিডিও বানায়, না যে তা না, বানায়। তো কেন এরকম হবে? এটা তো হওয়া উচিত না। তো সেই জন্যই আমরা বললাম যে এই যে আমাদের ইতিহাসটা আগে খুঁজতে হবে। পুরনো ইতিহাসটা আমরা ভুলে যাচ্ছি বলেই আমাদের আজকে এই অবস্থা। আমরা কে ছিলাম, কোথায় ছিলাম, কিভাবে আমাদের হলো আজকে, কেন আমরা কোন জায়গায় আছি, আমাদের সেই প্রাচীন ইতিহাস আমাদের খুঁজতে হবে। আমাদের মধ্যযুগের ইতিহাস খুঁজতে হবে, মধ্যযুগের ইতিহাসটা ভালো করে পড়তে হবে যে আমরা কারা, আমরা কোথা থেকে এসেছি, কিভাবে আমরা এই দেশে এসে আমরা মানে ইয়ে করেছি, আমাদের পূর্বপুরুষরা কারা ছিলেন, আমাদের পূর্বপুরুষরা কারা ছিলেন, এই প্রশ্নগুলো আমাদের একটু ভাবতে হবে, তাহলেই এই সমস্যাটা আর হবে না। তো বন্ধুগণ, মনের একটা তাগিদ থেকে এই ভিডিওটা দিলাম, যদি ভালো লাগে দেখবেন, বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন।